হ্যালো স্টুডেন্টস, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 05 যথারীতি আমি আগেই বলেছিলাম যে এই চ্যাপ্টারটা একটা দুটো ক্লাসে শেষ হবার নয়। এই চ্যাপ্টারের উপরে পর বেশ কিছু ভিডিও আপলোড হবে এবং যথারীতি আমরা আজকে আছি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পঞ্চম ক্লাসে। আর আজকে আমাদের টপিক ওয়ার্কিং অফ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। লাস্ট ক্লাসে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেটা কিনা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক। আমরা দেখেছিলাম যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটা মূলত পাওয়ার ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এবং আমরা এটাও প্রমাণ পেয়েছিলাম যে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর মূলত স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, যার স্টার্টিং এ পাওয়ার ফ্যাক্টর একেবারেই সন্তোষজনক নয়, একেবারেই ভালো নয়। কাজেই আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ব্যবহার এত ওয়াইডলি করলেও কিছু স্পেশাল কেসে আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর একেবারেই ব্যবহার করতে পারি না, তার পারফরমেন্স অত্যন্ত পুয়ার। এটাও বলে রাখি যে আমরা বেশিরভাগ জায়গাতে ইন্ডাস্ট্রিতে এবং অন্যান্য ওয়ার্কশপে বেশিরভাগ জায়গাতে আমরা কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকেই ব্যবহার করি, বিকজ অফ ইটস সিম্পল কনস্ট্রাকশন, দামেও সস্তা এবং লেস মেইনটেনেন্স। এত কিছু সুবিধা আমরা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর থেকে পাই বলে এই মোটরটাকে যত জায়গায় মোটামুটি ব্যবহারিক ক্ষেত্রে ফিট করা সম্ভব হয় তত জায়গায় আমরা তাদের এই মোটরটাকে দিয়ে চালিয়ে দিই। কিন্তু কিছু স্পেশাল কেস থাকে যেখানে আমরা একদমই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরকে ব্যবহার করতে পারি না। মূলত কোন ক্ষেত্রে আমরা এই মোটরটাকে ব্যবহার করতে পারবো না সেটা অনেকটা এরকম। আমি বলেছিলাম যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক একেবারেই ভালো নয়। কেন ভালো নয়? কারণ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং পাওয়ার ফ্যাক্টর ভালো নয়, একেবারেই ভালো নয়। কেন ভালো নয়? কারণ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং এ রোটর রিঅ্যাক্টেন্সটা অত্যন্ত হাই থাকে অ্যাজ কম্পেয়ার টু রোটর রেজিস্ট্যান্স। তোমরা জানবে যে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করে কি? সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করে কিন্তু ইন্ডাকটিভ লোড। মনে রাখতে হবে, সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে খারাপ করে ইন্ডাকটিভ লোড। স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর যথারীতি একটা ইন্ডাকশন মোটর হওয়ার কারণে এর যে রোটর ওয়াইন্ডিং থাকে অবশ্যই বার ওয়াইন্ডিং এবং শর্ট সার্কিটেড বার ওয়াইন্ডিং। রোটর ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স অত্যন্ত হাই থাকে। ইন্ডাকটেন্স হাই থাকার কারণে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটা মূলত ইন্ডাকটেন্স এবং রোটর ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে ইন্ডাকটেন্সের জন্য যে বাধাটা অফার হয় সেই বাধার কথা বলছি, সেটা মূলত ডিপেন্ড করে কিসের উপরে? ইন্ডাকটেন্স প্রপার্টির উপরে এবং রোটরের ফ্রিকোয়েন্সির উপরে। আমি কোন সময়ের কথা বলছি? স্টার্টিং এর কথা বলছি। স্টার্টিং এর সময় রোটর ফ্রিকোয়েন্সিটা কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান হয় এবং সেটাই কিন্তু ম্যাক্সিমাম। কাজেই এর পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু একদমই আশানুরূপ হয় না। কিরকম? আমাদের রোটরের পাওয়ার ফ্যাক্টরটা কিরকম হয়? সাধারণভাবে আমরা জানি যে এটা হাইলি ইন্ডাকটিভ লোড, কাজেই এর ইন্ডাকটেন্সটা হাই থাকে এবং খুবই যৎ সামান্য রেজিস্ট্যান্স থাকে। কাজেই এই ইন্ডাকটেন্সের জন্য যে বাধাটা সেটা কি? এক্সএল ইকুয়ালস টু 2 পাই অফ এফএল। আমি কার কথা বলছি? রোটরের কথা বলছি। কাজেই রোটরটাকে আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিং হিসাবে ট্রিট করি ইন কেস অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো এখানে XL2 যথারীতি এবং এই ফ্রিকোয়েন্সিটা রোটর ফ্রিকোয়েন্সি, কাজেই অথবা F2 ও লিখতে পারো, F2। কাজেই এই রোটর ফ্রিকোয়েন্সিটা অত্যন্ত হাই থাকে এট দ্য টাইম অফ স্টার্টিং। কাজেই XL এর ভ্যালুটা কিন্তু টু মাচ হাই হয় অ্যাজ কম্পেয়ার টু রেজিস্ট্যান্স। যদি কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়, এর জন্য যে বাধা সেই বাধাটা একটা জাস্ট নিউমেরিক ভ্যালু দিয়ে এক্সাম্পল দেওয়া যেতে পারে। মনে করা যাক এর বাধাটা 100 ওহম, XL ইকুয়ালস টু, সেই সময়ে রেজিস্ট্যান্স সাপোজ দ্যাট 5 ওহম। তাহলে এটা কি যদি একটু ফেজরে ফেলা যায় তাহলে দিস ইজ ইউর রেজিস্ট্যান্স এবং এর থেকে 20 টাইমস বেশি কি
20 টাইমস বেশি তোমার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। কাজেই এক্সেল আর এর থেকে 90 ডিগ্রিতে লিড করবে, সো ইট ইজ ইওর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। কাজেই এদের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটাই দিস অ্যাঙ্গেল ইজ ফাই অ্যান্ড কোসাইন অফ ফাই cos phi equals to পাওয়ার ফ্যাক্টর। তোমরা এগুলো তো একদম বেসিকে জেনেছো যে এই ফাই এর ভ্যালু যত বাড়বে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে যাবে, বিকজ cos 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 0 এবং cos 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1। কাজেই ফাই এর ভ্যালু যত বাড়বে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টর খারাপ হয়ে যাবে। কাজেই এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই ফাই এর ভ্যালুটা কিন্তু নেই করে কম নয়, বেশ বেশি। কাজেই ফাই এর ভ্যালু বেশি হওয়ার জন্য পাওয়ার ফ্যাক্টর কিন্তু উল্লেখযোগ্যভাবে কম হয় এট দ্য টাইম অফ স্টার্টিং। যখন রান করে যায় তখন যেহেতু স্লিপ কমে যায়, কাজেই F2 অ্যাকর্ডিং টু ফর্মুলা স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু তখন যেহেতু স্লিপ কমে যাচ্ছে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, কাজেই তোমার F2 কিন্তু গোজ ডাউন। কাজেই তখন আবার F2 যেই কমে আসছে তখন কিন্তু এটা কমে যাচ্ছে, এক্সেলটা কমে যাচ্ছে, উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে যখন কমে যাচ্ছে তখন তুমি একটু অ্যাঙ্গেলটা লক্ষ্য করো, আগে কি ছিল আর এখন কি হলো। দেখো অ্যাঙ্গেলটা অনেক কমে গেছে। মোদ্দা কথা, যদি এই অ্যাঙ্গেলটা কমানো যায়, ফাইটাকে যদি কমানো যায়, তাহলে কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারে। এবং এই ফাইটাকে যদি কোনোভাবে কমিয়ে দেওয়া যায়, তাহলে এই মোটরের স্টার্টিং টর্কও ভালো হতে পারে। লাস্ট ক্লাসটা একটু যদি তুমি দেখে আসো, সেখানে রীতিমতো আমরা প্রুভ করেছিলাম যে কোন স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কিংবা থ্রি পেজ ইন্ডাকশন মোটরে যদি cos ফাইটা ভালো করা যায়, তাহলে তার স্টার্টিং টর্ক ভালো হবে। বিকজ আমরা এটা কিন্তু প্রুভ করেছিলাম যে স্টার্টিং টর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পাওয়ার ফ্যাক্টর। কিরকম? স্টার্টিং টর্ক টিএস of any three-phase induction motor, not only squirrel cage, is directly proportional to cos phi. আমরা দেখিয়েছিলাম সেখানে r by z দেখিয়েছিলাম। আমি সেখানে যাচ্ছি না, ক্লাস আরো লেন্দি হয়ে যাবে। তোমার যদি অসুবিধা হয় তুমি একটু দেখে আসতে পারো। সেটা ছিল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 04। এনিওয়েজ, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 04 স্টার্টিং টর্ক অফ এন ইন্ডাকশন মোটর, তার সাথে জুড়ে দাও সাইন ওয়েভ, দ্য রিভার্স সুইং, তুমি পেয়ে যাবে। সো আমাদের এখন একটাই টার্গেট হবে যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর যেহেতু স্টার্টিং টর্ক ভালো নয়, এর স্টার্টিং টর্ককে ভালো করতে গেলে আমাদের এই ফাইটাকে কমাতে হবে, ফাই অ্যাঙ্গেলটাকে কমাতে হবে। অ্যাঙ্গেল যদি কমাতে পারি তাহলে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ডেভেলপ করবে। এই অ্যাঙ্গেলটা যদি কমে তাহলে পাওয়ার ফ্যাক্টর ডেভেলপ করবে, আর পাওয়ার ফ্যাক্টর যদি ডেভেলপ করে স্টার্টিং টর্ক ভালো হবে। স্টার্টিং টর্ক ভালো করার কারণ কি? দেখো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কি পারে না, যেটা পারে না, এর পুয়ার স্টার্টিং টর্ক হওয়ার কারণে যেটা এ পারে না সেটা হলো হেভি লোড। যদি শুরু থেকেই ওর শ্যাফটে মেকানিক্যাল লোডটা হেভিলি অ্যাডেড থাকে, তাহলে সেই মোটরটা কিন্তু ঘুরতে পারে না। তবে হ্যাঁ, তাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, একবার যখন সে মোমেন্টাম পেয়ে যাবে, ইনার্শিয়া পেয়ে যাবে, তখন কিন্তু সে দিব্যি ঘুরবে। কিন্তু ঘোরাবে কে? সে যদি নিজে না ঘুরে তাকে কে ঘুরিয়ে দিয়ে আসবে? তুমি তো হাত দিয়ে গিয়ে ঘুরিয়ে দিয়ে আসবো না। আর কতবারই বা তাকে স্টার্ট করে দেবো হাত দিয়ে কিংবা অন্য কোনো ড্রাইভ দিয়ে। কাজেই এই মোটরটা সুইটেবল হচ্ছে না কোন কেসে? না, যে ক্ষেত্রে আমি দেখবো যে আমার হেভিলি লোড ক্যারি করতে হতে পারে এট দ্য টাইম অফ স্টার্টিং। একটা এক্সাম্পল এখানে দেওয়া যায়। মনে করা যাক লিফট, যে লিফটে করে তুমি নিচ থেকে ওপরে উঠছো কিংবা ওপর থেকে নিচে নামছো। মনে করা যাক একটা লিফট নিচ থেকে ওপরে উঠছে 7 জন পার্সনকে নিয়ে, সাপোজ। তাহলে 7 জন পার্সন, 7 ম্যান লিফটের মধ্যে আছে। তাহলে সেই লোডটাকে তখন কিন্তু স্টার্টিং এই তাকে লিফট করতে হচ্ছে। তখন কিন্তু হাই স্টার্টিং টর্ক লাগছে, যে স্টার্টিং টর্কটা কিন্তু স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তার স্টার্টিং টর্ক খারাপ, বিকজ তার পাওয়ার ফ্যাক্টর খারাপ। পাওয়ার ফ্যাক্টর খারাপ বলে সে পাচ্ছে না। এখন ঘটনা হচ্ছে এই মোটরের পাওয়ার ফ্যাক্টর ভালো কি করব কি করে? তাহলে রোটরের দেখো পাওয়ার ফ্যাক্টর, এই রোটরের আইদার এক্সেল কে কমিয়ে দিতে হবে অর আর কে বাড়িয়ে দিতে হবে। দেখো কিভাবে হতে পারে। এখানে আমি দেখালাম যে আমি এখানে এক্সেল যদি কমে যায়, আবার দেখাই একটা, সাপোজ দ্যাট ইট ইজ ইওর আর,
অ্যান্ড দিস ইজ ইউর এক্সেল। তো এরকম রয়েছে, আমি যদি দুটো উপায়ে এর পাওয়ার ফ্যাক্টরকে ভালো করা যেতে পারে। একটা হচ্ছে মনে করা যাক এক্সেলটা কমে, এটা এক্সেলটা কমে গিয়ে এতটা হলো, জাস্ট এতটা হলো, তখন কিন্তু দেখো তোমার অ্যাঙ্গেলটা কমতে পারে, এটা একটা কেস। আর একটা কেস, এক্সেল যেমন আছে তেমন থাক, এক্সেল যেমন আছে তেমন থাক, এটা এক্সেল, এটা আর, আমি যদি, এটা ছিল তোমার অ্যাঙ্গেল, আমি যদি আর কে বাড়িয়ে দিতে পারি, আর কে ধরে নেওয়া যাক আর কে বাড়িয়ে দিলাম, তো আর কে বাড়িয়ে দিলে এই চলে গেল আর, এবারে এর সাথেই এক্সেল 90 ডিগ্রিতে এতটাই সাপোজ দ্যাট, তখন তুমি একটু লক্ষ্য করো তোমার অ্যাঙ্গেল কিন্তু কমে গেছে, আগে অ্যাঙ্গেল ছিল এতটা, এবারে নিউ অ্যাঙ্গেল হচ্ছে জাস্ট এতটা। সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তাহলে দুটো উপায়, একটা হচ্ছে আমি যদি এক্সেল কে কমিয়ে দিতে পারি, একটা উপায়, অথবা আমি যদি রেজিস্ট্যান্স কে বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু পাওয়ার ফ্যাক্টর ভালো হতে পারে। তাহলে এটা করবো কি করে? এটা কি পসিবল? আমি কি বলেছি? আমি বলেছি যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, আমি বলিনি, আমার বাবা তার বাবা তার বাবা বলেছে। কি বলেছে? বলেছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটরের কনস্ট্রাকশনটা কেমন? মনে করো রোটরের কনস্ট্রাকশনটা হচ্ছে এখানে শর্ট সার্কিটেড রোটর। কিরকম? রোটর হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপ দেখতে, এবং এটা স্কুইরেল কেজ বিকজ একে কাঠবেড়ালির খাঁচার মতো দেখতে লাগে অনেকটা। এর আউটার পেরিফেরিতে, এটা হচ্ছে সিলিকন স্টিল অথবা সফট আয়রনের কোর, এর আউটার পেরিফেরিতে এরকম মোটা মোটা তার, বার ওয়াইন্ডিং বলে, দিস ইজ ওয়াই বার ওয়াইন্ডিং, মোটা মোটা তার এভাবে প্লেস করা হয়। একটার সঙ্গে আরেকটার কোনো ফিজিক্যাল কন্টাক্ট প্রাথমিকভাবে থাকে না। ফাইনালি যখন কমপ্লিট হলো তখন দুদিকে দুটো এন্ড রিং দিয়ে শর্ট করে দেওয়া হলো। আচ্ছা, একবার যখন তুমি শর্ট করে দিলে, এন্ড রিং দিয়ে শর্ট করে দিলে কপার রিং দিয়ে, তারপরে এখানে আমি কি করে রেজিস্ট্যান্স বাড়াবো? আমি তো পার্মানেন্টলি শর্ট করে দিয়েছি। পার্মানেন্টলি শর্ট করে দেওয়ার পর দাবি করছি ভাই একটু রেজিস্ট্যান্স তোমার বাড়িয়ে দেবো, তুমি প্লিজ একটু স্পেস দাও। ইম্পসিবল। তো আমি এখানে রেজিস্ট্যান্স কে বাড়াতে পারছি না, কিংবা আমি এর ইন্ডাকটেন্স কে কিভাবে কমাবো? ইন্ডাকটেন্স তো কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে যেগুলো অলরেডি প্রোভাইডেড, পার্মানেন্টলি প্রোভাইডেড, সেই ইন্ডাকটেন্সও কমাতে পারছি না। কাজেই না যাচ্ছে ইন্ডাকটেন্স কে কমানো, না যাচ্ছে রেজিস্ট্যান্স কে বাড়ানো। কাজেই একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটর পার্মানেন্টলি শর্ট সার্কিটেড হওয়ার কারণে একটা ইন্ডাকশন মোটরে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে কোনো এরকম স্কোপ আমাদের ক্ষেত্রে থাকে না, আমাদের জন্য থাকে না যে সেই মোটরটার পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে সেই মোটরটার স্টার্টিং টর্ক আমি বাড়িয়ে দিতে পারবো। ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কাজেই তাহলে কি হবে? তাহলে কি লিফট নিচ থেকে উপরে উঠবে না? অবভিয়াসলি ওঠাতে হবে। আর উঠছে, কি করে উঠছে? না, একদম শুরুর দিকে তো ওঠেনি, তারপরে ওই যে বললাম আমার বাবা তার বাবা তার বাবা এরা করেছিল। তো কি করেছিল? তখন রিয়ালাইজ করলো যে আমাকে এট এনি কস্ট রোটরের পাওয়ার ফ্যাক্টর কিন্তু এট দ্য টাইম অফ স্টার্টিং বেটার করতে হবে। যদি বেটার করে দেওয়া যায় তাহলে এই মোটরটার স্টার্টিং টর্ক হাই হবে, আমি আমার রিকোয়ার্ড কাজটা কিন্তু করে নিতে পারবো। তার জন্য বোঝো, স্লিপ রিং ইন্ডাকশন মোটর জীবনে তৈরি হতো না যদি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এই কাজটা করতে পারতো। স্লিপ রিং ইন্ডাকশন মোটরের জন্মই হতো না যদি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটা হাই হতো। বিকজ এর এই একটা ডেফিসিয়েন্সি, নইলে মোটরটার অ্যাডভান্টেজ প্রচুর। এই একটা ডেফিসিয়েন্সির কারণে স্লিপ রিং ইন্ডাকশন মোটর বাজারে আসার, মার্কেটে আসার মতো একটা কিন্তু ওয়ে পেয়ে গেল, স্পেস পেয়ে গেল। সেই স্পেস দিয়ে যথারীতি স্লিপ রিং ইন্ডাকশন মোটর মার্কেটে এন্ট্রি নিল। তো স্লিপ রিং ইন্ডাকশন মোটর কি পারবে? এ যেটা পারে না সেটাই পারবে। কি পারবে? স্লিপ রিং ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক হাই করা যাবে। কি করে হাই করা যাবে? আমি কি বলেছি? দুটো উপায়। আইদার তোমাকে এল কমাতে হবে। দেখো এক্সেল কি করে কমাবে? এখানে এক্সেল ইকুয়ালস টু 2 পাই এফএল। তো এখানে ফ্রিকোয়েন্সি তো তুমি কি করে কমাবে? সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ করতে পারছো না। এবং ইন্ডাকটেন্স কি করে চেঞ্জ করবে তুমি? ইন্ডাকটেন্স তো ইনবিল্ট।
সেক্ষেত্রে তুমি চেষ্টা করে দেখা যেতে পারে যে রেজিস্ট্যান্সকে কোনোভাবে বাড়ানো যাচ্ছে কিনা। দেখো রেজিস্ট্যান্স বাড়লেও কিন্তু এই অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, আর অ্যাঙ্গেল কমে যাওয়া মানে cos phi এর ভ্যালু কমে যাওয়া মানে পাওয়ার ফ্যাক্টর ডেভেলপ করবে। যথারীতি আমরা কিন্তু সেই চেষ্টায় উঠে পড়ে লাগলাম যে কিভাবে এর রোটরের সাথে রেজিস্ট্যান্স অ্যাড করা যায়। তাহলে রেজিস্ট্যান্স যদি অ্যাড করারই যখন বিষয় আসছে, তখন কিন্তু আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন কিন্তু আমরা পার্মানেন্টলি শর্ট সার্কিট করবো না, কারণ অ্যাড করতে গেলে আমাকে তো সেই জায়গা রাখতে হবে। দুদিক থেকে দরজা বন্ধ করে দিয়ে তারপরে বলছি এসো এসো, তা তো হবে না। অন্তত একটা দরজা খোলা রাখতে হবে, যে দরজা দিয়ে আমি রেজিস্ট্যান্সটাকে ঢুকিয়ে দিতে পারবো, যে দরজা দিয়ে রেজিস্ট্যান্সটাকে ঢুকিয়ে দিতে পারবো রোটরের মধ্যে। রেজিস্ট্যান্স যদি ঢুকে যায় তাহলে এই এক্সিস্টিং রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা যদি যোগ হয়ে যায়, তখন এর কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারে। পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করে আমার কিন্তু রিকোয়ার্ড টর্ক পেয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমি দেখাবো তো বটে, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দিলাম, তাহলে মোটরটা যখন ঘুরতে শুরু করলো, বোঝো মোটরটা যখন ঘুরতে শুরু করলো যথারীতি ফ্রিকোয়েন্সি তো কমে যাবে। F2 equals to স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি, তো স্লিপ কমে যাচ্ছে। স্লিপ কমে গেলে তখন কিন্তু ফ্রিকোয়েন্সি কমে যাবে, আর ফ্রিকোয়েন্সি কমে গেলে তখন তো এক্সেল এমনিই কমে যাচ্ছে, এক্সেল তখন এমনিই কমে যাচ্ছে রানিং কন্ডিশনে, তখন তো আর কমানোর দরকার নেই। তখন আমরা এমন ব্যবস্থাও রেখে দেব যেখানে কিনা আমরা ওই যে পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম, দরজা দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, ওকে আবার কিন্তু বের করে নাও, ওকে আবার বের করে নাও। কাজে রানিং যখন হয়ে যাবে তখন তো আমার অত টর্কেরও দরকার নেই, তাই না? সবসময় স্টার্টিং টর্কটা হাই হবে। মনে করো সাইকেল চালাচ্ছ, স্টার্টিং এর সময় যে টর্ক লাগে, সাইকেল রান করে গেলে আর তখন কি ততটা বল লাগে? ডেফিনেটলি লাগবে না। কাজেই তখন আমরা রেজিস্ট্যান্সকে যেমন ঢুকিয়েছিলাম যখন রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়েছিল, বিকজ স্টার্টিং এ পাওয়ার ফ্যাক্টরটা হাই করার চেষ্টা করেছিলাম। যেই আমার রিকোয়ার্ড স্টার্টিং টর্ক হয়ে গেল, মোটর টেন্স করে গেছে তার রেটেড স্পিডে, তখন আমার অত টর্কের দরকার নেই, তখন রেজিস্ট্যান্সটাকে কিন্তু ওই দরজা দিয়েই বের করে নেব। তার মানে একটা দরজা খোলা থাকতে হবে, মাইনেট একটা দরজা খোলা থাকতে হবে। দেখে নেব স্লিপিং ইন্ডাকশন মোটর বেসিক্যালি কেমন হয়। ডিফারেন্সটা শুধু রোটরের, আমি একদম আমার শুরুর ক্লাসে বলেছিলাম যে যত রকমের তুমি 3 ফেজ ইন্ডাকশন মোটর দেখবে দু চোখে এই জীবনে, সমস্ত ইন্ডাকশন মোটরের কিন্তু 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর কনস্ট্রাকশন সেম। আমরা যতদিন বাঁচবো ততদিন যদি অন্য কোনো মোটর মার্কেটে না আসে, তাহলে ততদিন এই মোটরকেই দেখতে হবে এবং এই একই স্টেটর কনস্ট্রাকশনকে আমাদের সহ্য করে যেতে হবে, আর না বেরোনোই ভালো। যত আসবে মার্কেটে তত জানতে হবে। এনিওয়েজ, তো রোটর কনস্ট্রাকশন কেমন হয় দেখাবো। দেখো রোটরটা আমি কি বলেছিলাম যে স্কুইরেল কেস, এখানে স্কুইরেল কেসটা একটু ড্র করি ছোট্ট করে। স্কুইরেল কেস ইন্ডাকশন মোটরের দুদিকে এন্ড রিং দিয়ে শর্ট করা রয়েছে, এই বার ওয়াইন্ডিং করা রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বারকে শর্ট করা রয়েছে। স্লিপ রিং ইন্ডাকশন মোটর কি হবে? স্লিপ রিং ইন্ডাকশন মোটরে এটা রোটর। রোটরের দেখো 3টে সেটের কয়েল নেওয়া হবে, 1টা 2টো 3টে। শর্ত কি? শর্ত হচ্ছে কিছু কন্ডিশন তো থাকবেই। 3টে কয়েল ইউনিফর্ম ইন সাইজ হতে হবে, 3টে কয়েলের ইলেকট্রিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কিন্তু ডাইমেনশন সেম। তার মানে 3টে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ইম্পিডেন্স, লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া সবকিছু কিন্তু আইডেন্টিক্যাল হতে হবে। ভেরি গুড। কয়েল এ, কয়েল বি, কয়েল সি, এই 3টে কয়েলকে তোমাকে এই রোটরের এই আউটার পেরিফেরিতে তোমাকে কিন্তু ওয়াইন্ডিং করতে হবে। এই স্লিপ রিং ইন্ডাকশন মোটরের আরেকটা নাম হচ্ছে WOND, উন্ড রোটর মোটর। উন্ড রোটর মোটর, উন্ড রোটর মোটর। তো বুঝতেই পারছো কেন এটা উন্ড রোটর মোটর। দেখো আমি বললাম না এখানে ওয়াইন্ডিং করতে হবে, এখানে কখনো বলিনি ওয়াইন্ডিং করতে হবে। ওয়াইন্ডিং মানে আমরা বুঝি তার জড়িয়ে যাও জড়িয়ে যাও জড়িয়ে যাও, দিস ইজ ওয়াইন্ডিং। এখানে তাই করতে হবে, ওখানে করতে হবে, ওখানে শুধু বারগুলোকে প্লেস করতে হচ্ছে, বারগুলোকে প্লেস করতে হচ্ছে। ওকে, সো এখানে তোমাকে 3টে সেট অফ কয়েলকে ওয়াইন্ডিং করতে হবে এই আউটার পেরিফেরিতে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। এমন নয় যে এই কয়েলটাকে এখানে এনে জাস্ট চিপকে দিলাম, এটাকে এখানে চিপকে দিলাম,
ব্যাপারটা এরকম একদম ইলেকট্রিক্যালে এসব হয় না, হ্যাঁ, এটা কখনো ভাববেও না, পাপ লেগে যাবে কিন্তু। ওকে, তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, সাপোজ দ্যাট এরকম তিনটে কয়েল আছে। তো দেখো তিনটে কয়েলের আমি আগেই বলেছি, তিনটে সেট অফ কয়েলকে যদি স্টেটরে যেমন করা হয়, একদম স্টেটরে যেমন করা হয়, তিনটে সেট অফ কয়েলকে যদি ওয়াইন্ডিং করো, কি হবে? তার 6টা টার্মিনাল আসবে না ফাইনালি তোমার হাতে। 6টা টার্মিনাল দিয়ে করবো কি স্যার, 6টা টার্মিনাল চলে আসে। তো আমি বলি তিনটে সিমিলার টার্মিনালকে শর্ট করে দাও, শর্ট করে দাও। এই দেখো তিনটে সিমিলার টার্মিনালকে একটা জায়গায় শর্ট করে দিই। এটা কিন্তু রোটরের ওয়াইন্ডিং, হ্যাঁ, রোটরের ওয়াইন্ডিং। তিনটে সিমিলার টার্মিনালকে শর্ট করে দিয়েছি। যথারীতি এর সঙ্গে শ্যাফট রয়েছে, বোঝো। শোনো, ছবি আমার একদমই ভালো হবে না, ছবি একদমই ভালো আঁকতে পারি না, তো তুমি বইতে এর থেকে ভালো ফিগার পাবে, কিন্তু ব্যাপারটা বুঝে নাও, বুকসে এর থেকে ভালো ফিগার পাবে, তো ব্যাপারটা বুঝে নাও। তো এই তিনটে সেট অফ কয়েলকে এখানে কিন্তু রোটর ওয়াইন্ডিং করা হচ্ছে। বাকি তিনটে থেকে গেল, সেইগুলো নিয়ে করবো কি, সেইগুলো নিয়ে কি করবো দেখাচ্ছি। এখানে তিনটে স্লিপ রিং থাকবে। স্লিপ রিং নতুন জিনিস চলে এলো। হোয়াট ইজ স্লিপ রিং? স্লিপ রিং কিছুই নয়, দেখো স্লিপ রিং কিছু না, স্লিপ রিং হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়াল মোদ্দা কথা। তো এই কন্ডাক্টিং মেটেরিয়াল তিনটে সেপারেট কমপ্লিটলি, এটা কিন্তু শ্যাফটের সঙ্গেই অ্যাটাচ থাকবে, চুরির মতো দেখতে, বেসিক্যালি ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। এবং এর উপরে কিন্তু তিনটে ব্রাশ থাকবে, ব্রাশ গুলো দাঁড়িয়ে থাকে, ব্রাশ কখনো ঘোরে না। সাইকেলের যেমন ব্রেক শু ঘোরে না, রিংটা ঘোরে। একদম সিম্পলি এখানে রিং ঘুরবে, শ্যাফট ঘুরলে রিং ঘুরবে, ব্রাশ দাঁড়িয়ে থাকবে। ওকে, এই যে তিনটে টার্মিনাল তুমি পেলে, এই তিনটে টার্মিনালকে তুমি কি করবে? তিনটে টার্মিনালকে এই শ্যাফটের ভেতর দিয়ে ঢুকিয়ে দাও। এখানে হোল থাকে, যথারীতি এখানে ঢোকানোর জন্য তোমার হোলের অ্যারেঞ্জমেন্ট থাকবে। ঢোকাবো কি করে? শ্যাফটটা কিন্তু স্টিপ নয়, শ্যাফটটা হলো হয়। তো তখন তোমাকে কি করতে হবে? এই তিনটেকে নিয়ে গিয়ে প্রথমটাকে একটা স্লিপ রিং এর সঙ্গে কানেক্ট করতে হবে, দ্বিতীয়টাকে আর একটা স্লিপ রিং এর সঙ্গে কানেক্ট করতে হবে, তৃতীয়টাকে আর একটা স্লিপ রিং এর সঙ্গে কানেক্ট করতে হবে। মোদ্দা কথা তিনটে কয়েলের শেষ মাথাকে ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওখানে গিয়ে আবার তুলে নিতে হবে, তুলে নিয়ে এর সঙ্গে কিন্তু কানেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা যে তিনটে সেট অফ কয়েলের কথা বললাম, এর এই একটা মাথা শর্ট হলো, একটা মাথা শর্ট হলো, আর একটা করে মাথা কোথায় চলে গেছে? এটা একটা স্লিপ রিং এ গেছে, এটা আর একটা স্লিপ রিং এ গেছে, এটা আর একটা স্লিপ রিং এ গেছে। তিনটে স্লিপ রিং এর উপরে কি আছে? এক একটা করে ব্রাশ প্লেস করা রয়েছে, এক একটা করে ব্রাশ প্লেস করা রয়েছে। এই ব্রাশ থেকে তুমি কি করবে? ব্রাশ তো দাঁড়িয়ে আছে, কন্ডাক্টর কানেক্ট করো, এর সঙ্গে কানেক্টিং ওয়্যার কানেক্ট করো, এর সঙ্গে কানেক্টিং ওয়্যার কানেক্ট করো, সিম্পলি লাইক দিস। এখানে তুমি কি করবে? দেখো সবকিছু প্রয়োজন বোধে করা হয়েছে, ঠিক আছে, সবকিছু প্রয়োজন বোধে করা হয়েছে। তুমি নিজেই করতে পারবে যদি তুমি তোমার রিকোয়ারমেন্টটা বোঝো, যে আমার প্রয়োজনটা কি। দেখো প্রয়োজন হচ্ছে যে আমি এই কয়েলের এট দ্য টাইম অফ স্টার্টিং এর সঙ্গে রেজিস্ট্যান্স জুড়ে দেবো। মোদ্দা কথা, কয়েল কিরকম ছিল? কয়েল এই এতটা করে ইন্ডাকটেন্স ছিল, তার সঙ্গে একটু করে রেজিস্ট্যান্স ছিল, প্রত্যেকটা কয়েলে একটু করে রেজিস্ট্যান্স ছিল, একটু করে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বাড়াতে পারি তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, মোদ্দা কথা। তো আমি কি করব? এখানে আমি তিনটে, দেখো যেরকম থাকে বেসিক্যালি, যেরকম থাকে আমি একদম ব্লক ডায়াগ্রাম দেখিয়ে দিতে পারতাম, কিন্তু বেসিক্যালি যেরকম থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। একটা স্লিপ রিং স্টার্টার থাকে, ঠিক আছে, স্টার্টারের কাজটা, মূল কাজটাই হচ্ছে স্টার্টারের মধ্যে রেজিস্ট্যান্স রাখবো, তিনটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স রাখবো স্টার্টারের মধ্যে। কিরকম দেখো, দারুণ ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং। 1 2 and 3, এই তিনটে রেজিস্ট্যান্স রয়েছে। আমি কি করব? এটার সঙ্গে এটাকে যদি কানেক্ট করে দিই, দেখো একটু লক্ষ্য করো, এবং এটার সঙ্গে এই মাথাকে যদি কানেক্ট করে দিই, এবং এটার সঙ্গে এই মাথাকে যদি কানেক্ট করে দিই, এবারে লক্ষ্য করো কি হচ্ছে। এই মাথাগুলোকে ওকে, দেখো
কি হচ্ছে ছবিটা দেখে একটু আন্দাজ করার চেষ্টা করো যে এই ওপরের কয়েলে এখান থেকে কি হলো, এই রেজিস্ট্যান্স গুলোকে পার করলো, দেখো এই রেজিস্ট্যান্স গুলোকে পার করলো, পার করে সে এখানে এলো, বি কয়েল কি করেছে, বি কয়েল এখান দিয়ে থ্রু এসে এই রেজিস্ট্যান্স গুলোটাকে পার করলো, সেম রেজিস্ট্যান্স, তিনটা আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স, এটা আর হলে এটাও আর, এটাও আর, একদম ভ্যালু উল্টো পাল্টা হওয়া চলবে না। ওকে ওকে, তো এটা এই রেজিস্ট্যান্স গুলোকে পার করে সেই একই জায়গায় এলো, এন্ড ফাইনালি সি কয়েলটা এখান দিয়ে রান করলো, রান করে এই রেজিস্ট্যান্সটাকে পার করলো, আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্সটাকে পার করে এখানে এলো। একটা জিনিস লক্ষ্য করো, তিনটে কয়েলেরই অপর তিনটে মাথা যেটা এই স্লিপ রিং এ ছিল, আমি সেটাকে নিয়ে এসে এই জায়গাটায় শর্ট করে দিলাম। বোঝো বোঝো বোঝো, শর্ট করে দিলাম, কিন্তু সরাসরি করলাম না। কি করলাম? সরাসরি করলাম না, কি করলাম? রেজিস্ট্যান্স গুলোর থ্রু দিয়ে। তার মানে একটু ইকুইভ্যালেন্ট সার্কিট যদি দেখো, তাহলে দেখো এই কয়েলে এটা হচ্ছে কয়েলে এর অল্প রেজিস্ট্যান্স ছিল, আর বাইরে এসে এত রেজিস্ট্যান্স অ্যাড হলো। কয়েল বি ইন্ডাকটেন্স এতটা ছিল, যথারীতি ইন্ডাকটেন্স এতটা ছিল, অল্প রেজিস্ট্যান্স ছিল, এবং বাইরে এতটা রেজিস্ট্যান্স অ্যাড হলো। এবং কয়েল সি ইন্ডাকটেন্স যথারীতি ছিল, এবং এখানে অল্প রেজিস্ট্যান্স ইনবিল্ট ছিল, তারপরে এত রেজিস্ট্যান্স বাইরে অ্যাড হলো। দেখো এই তিনটে মাথা অলরেডি ভেতরে শর্ট, এবং ফাইনালি এই তিনটে মাথাও শর্ট। কোথায় শর্ট? এখানে শর্ট। হলো শর্ট সার্কিটেড রোটর। বোঝো, হলো তোমার শর্ট সার্কিটেড রোটর, এবং রেজিস্ট্যান্স এলো কয়েলগুলোর সাথে। প্রত্যেকটা সেট অফ কয়েলের দেখো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করছে, বিকজ এটার জন্য যদি এক্সেল হয় তো এই দুটো মিলে আর এও কিছুতে কম যায় না। যেটা দেখাচ্ছিলাম ফেজরে, যে আর এর ভ্যালু যদি বাড়াতে পারি তাহলে কিন্তু আমার অ্যাঙ্গেল কমে যাবে, আর অ্যাঙ্গেল কমে গেলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে। মাইন্ড ইট, খুব ইম্পর্টেন্ট। কাজেই যখনই আমি রেজিস্ট্যান্সও উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দিতে পারলাম, এবং এর সঙ্গে রীতিমতো ফাইট করার মতো একটা ভ্যালু রেজিস্ট্যান্স সার্কিটে এনে দিতে পারলাম, প্রত্যেকটা সেট অফ কয়েলের কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে যাবে। মাইন্ড ইট, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে যাবে। যেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে যাবে, আমি রীতিমতো স্টার্টিং টর্ক TS is directly proportional to PF পাওয়ার ফ্যাক্টর, যথারীতি আমি স্টার্টিং টর্ক ভালো পাবো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে গেছে। তো দেখো এইভাবে পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করা হলো। আমি কি বলেছি, এইবার তো মোটরটা হেভি লোড নিয়ে তোমাকে 7-8 জন 10 জন লোক নিয়েও লিফট কিন্তু উঠবে, বিকজ সে মোটামুটি কিন্তু স্যাটিসফ্যাক্টরি একটা পাওয়ার ফ্যাক্টর ডেভেলপ করতে পেরেছে, এবং তার সাথে সাথে সে কিন্তু স্টার্টিং টর্কটাও কিন্তু স্যাটিসফ্যাক্টরি দিতে পেরেছে। কাজেই এইবারে মোটরটা যেই রান করে গেল, রান করে যাওয়ার পরে এত স্টার্টিং টর্ক তো লাগবে না। শুধু শুধু যদি এই রোটর সার্কিট এই রেজিস্ট্যান্স গুলো অ্যাড থাকে, বরং তখন কিন্তু পার্মানেন্টলি ইম্পিডেন্সটা হাই হবে। দেখো ইম্পিডেন্স তো হাই হচ্ছে, পার্মানেন্টলি ইম্পিডেন্সটা হাই হচ্ছে, মেশিনের এফিসিয়েন্সি ড্রপ করবে। বলবো এগুলো আমি আস্তে আস্তে, আরো কিছু ক্লাস নিতে হবে। তো তখন আমাকে এনি হাউ আমাকে কিন্তু এই তিনটে রেজিস্ট্যান্সকে কাট করে দিতে পারলে সেটা অত্যন্ত ভালো হবে। কাট করে দিতে পারলে এখানে শর্ট করতে হবে, তাহলে এখানে যদি শর্ট করে দিতে পারি এই তিনটে আর চলে গেল, এগুলো আর থাকবে না। তাহলে এখানে কিভাবে শর্ট করব? দেখো এই জায়গাটায় আমি কেন এরকম রোটেটিং জিনিস গোলাকার কেন বানালাম, এটা জাস্ট একটা স্কুইরেল কেজ স্লিপিং ইন্ডাকশন মোটরের স্টার্টার। একে এমন একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয় যে এই জায়গাটায় একটা নব থাকবে, একটা বড় নব থাকবে, প্লাস্টিকের, মেটাল নয়, মেটাল দিলে কিন্তু ছবি হয়ে যাবে। প্লাস্টিকের একটা নব থাকবে, যে নবটাকে এবার তুমি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাও। ঘোরালে কি হবে দেখো, এই তিনটে যে প্লাঞ্জার দেখতে পাচ্ছ এরাও কিন্তু ঘুরবে। ঘুরে এই প্লাঞ্জারটা আসবে এখানে, ভালো করে লক্ষ্য করো, এখানে আসবে। এই প্লাঞ্জারটা এখান থেকে ঘুরে এখানে আসবে, এখানে, এবং এই প্লাঞ্জারটা এখান থেকে ঘুরে এখানে আসবে, এবং এই প্লাঞ্জারটা এখান থেকে ঘুরে
এখানে আসবে। লক্ষ্য করো তখন আর এইগুলো নেই মাইন্ডে, তখন এই রেড লাইন গুলো রয়েছে, এইগুলো নেই। এবারে একটু লক্ষ্য করো তো রেজিস্ট্যান্স গুলো কাট হয়ে গেল কিনা। দেখো এখান থেকে কয়েলে সরাসরি, কয়েলে কোথা দিয়ে ঢুকছে, সরাসরি এখান দিয়ে এসে রেজিস্ট্যান্সে আর যাচ্ছে না, সোজা এখানে চলে আসছে মিটিং পয়েন্টে। কয়েল বি এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে সরাসরি রেজিস্ট্যান্সে আর যাচ্ছে না, কারণ এই দিকটা ওপেন, এ কিন্তু এখান দিয়ে মিটিং পয়েন্টে চলে আসছে। কয়েল সি একইভাবে এখান দিয়ে সোজাসুজি মিটিং পয়েন্টে চলে আসছে। আর দেখো রেজিস্ট্যান্সের আনাদার 3 টার্মিনাল ওপেন হয়ে গেছে, এখানেও তাই হলো, এবং রেজিস্ট্যান্সের আগেই শর্ট হয়ে যাচ্ছে, তো আমি করতে পারলাম কি, টার্গেট কি ছিল, টার্গেট ছিল এট দ্য টাইম অফ স্টার্টিং পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করব কিভাবে, বাই অ্যাডিং সাম এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বাইরে থেকে রেজিস্ট্যান্স অ্যাড করেছি, বাই অ্যাডিং সাম এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এবং আফটার রোটেশন যখন মুভ করে যাবে এবং তার প্রায় তার রেটেড স্পিডে চলে যাবে, তখন আমার কাজ থাকলে কাজী, কাজ ফুরালে পাজি, তো এর তো তখন দরকার নেই, বরং এ ক্ষতি করবে, তো পাজি তো হলো না, তাহলে একে তখন ফেলে দাও। ফেলে দিলে পরের বার আবার চালাও কি করে, ধরে আবার ফেলে দিও না, পরের বার চালাতে আবার কাজে লাগবে, কাজে একে রেখে দাও সাইডে, যে সরে যাও, তখন এখানে শর্ট করে দাও, কিভাবে, ওভাবে। এটা একটা বিশেষ টাইপের স্টার্টার, এটা মেকানিক্যাল কাজটা বেশি, এই যে ঘোরানো, রোটেশন, এখানে অফ অন সুইচও এর মধ্যেই থাকে, সেটা কন্ট্রোল সার্কিটে ভালো বোঝা যাবে। ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাকশন মোটর স্টার্টার রয়েছে, সেখানে তার মধ্যে এটা একটা অত্যন্ত ভাইটাল স্টার্টার, এটা সম্পর্কেও তোমাদের জানতে হবে। তো ব্যাপারটা কমপ্লিটলি এরকম, তো এখান থেকেই তোমার এই সাপ্লাই গুলো নিয়ে গিয়ে ওই এরকম নিয়ে যাওয়া হয়, ব্যাপারটা এরকম। এটা ছিল স্লিপ রিং ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর অপারেশন কিভাবে কাজ করবে। তো স্লিপ রিং ইন্ডাকশন মোটর, আবারও বলছি, স্লিপ রিং ইন্ডাকশন মোটর জীবনে মার্কেটে আসতে হবে, কেন আসছে, বিকজ স্টার্টিং টর্কটা হাই করে দেওয়া গেছে। এটা একটাই ডেফিসিয়েন্সি ছিল, যেটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্কটা ভালো ছিল না। নইলে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর কিন্তু খুব ভালো, ভালো মানে বিশেষত আমাদের কাছে তো ভালো, বাঙালিদের কাছে তো ভীষণ ভালো, দামে সস্তা যে, এবং সিম্পল ইন কনস্ট্রাকশন, এবং লেস মেইনটেনেন্স, মানে মেইনটেনেন্স অনেক কম। দেখো এখানে স্লিপ রিং লাগছে, ব্রাশ লাগছে, এখানে ওয়াইন্ডিং করতে রীতিমতো পরিশ্রম হচ্ছে, আর ওখানে কি সুন্দর বার প্লেস করে 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 সাজিয়ে দুদিক থেকে শর্ট করে দাও, সিম্পলি রোবাস্ট কনস্ট্রাকশন। কাজেই স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ওই একটা ডেফিসিয়েন্সির জন্য স্লিপ রিং ইন্ডাকশন মোটর এসেছে। তবে বলে রাখি, স্লিপ রিং ইন্ডাকশন মোটর আগে আসেনি, আগে এসেছিল ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরও কিন্তু এই সমস্যাটাকে সমাধান করতে পেরেছিল। ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরও কিন্তু স্টার্টিং টর্কটা হাই করা গেছিল। তাহলে কেন সেটা আমি আগে আলোচনা করলাম না? মোটরটার ব্যবহার একেবারেই কমে গেছে, নেই বললেই চলে। কারণ ওটাতেও যে কাজটা করেছে, স্লিপ রিং মোটরেও সেই কাজই করেছে, কিন্তু অনেক সস্তায় হয়েছে। এটা আরো ভালো পারফরমেন্স দিয়েছে। মোদ্দা কথা, ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর আমরা নাওয়েডেজ ফেলে দিয়েছি। ফেলে আমরা দিলে কি হবে? যে সমস্ত যারা কোয়েশ্চেন সেট করছে না, তারা কিন্তু এখনো ফেলে দেয়নি, তারা এখনো সেই ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর বুকে আঁকড়ে রেখেছে, এখনো ভালোবেসে, এখনো তারা সেটাকে ছেড়ে যেতে পারেনি। কাজেই তার থেকে আমাদের কোয়েশ্চেন ফেস করতে হবে। কোয়েশ্চেন ফেস করতে যদি হয়, তুমি ইগনোর করতে পারবে না। ইগনোর করলে তোমার কি হবে? লাইফটাই শেষ। চাকরি হবে না তো লাইফ শেষ। তো ইগনোর তুমি করতে পারবে না। তো কাজেই ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরটাও তোমাকে পড়তে হবে। বলে রাখি, ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর থেকেও এখনো পর্যন্ত এত কোয়েশ্চেন প্লে করছে কোন এক্সামিনেশনে। আমি দেখেছি যে তুমি এটাকে যদি ইগনোর করেছো, যেদিন তোমার লাক খারাপ থাকবে সেদিন ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর থেকে অন্তত 4টে থেকে 5টা কোয়েশ্চেন থাকবে, যেখানে তুমি সেটাকে ছেড়ে গেলেই তুমি পিছিয়ে পড়ে যাবে। কাজেই তোমাকে ওটাও শিখতে হবে। খুব তাড়াতাড়ি ডাবল স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আই হোপ ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝেছো। আর এতক্ষণ তোমরা যে সাথে ছিলে তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবং শুধু ধন্যবাদে কাজ হবে না, তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।